আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং ইতোমধ্যে আপনাদের পরীক্ষার ডেট হয়ে গিয়েছে এবং পরীক্ষার আবেদনের সার্কুলার ও শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত চলবে। এবং আগামী মে মাসের 11 তারিখ হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষা, তাই তো? এটা না? জি, জি ভাইয়া, জি। জি ভাই। কিন্তু এখন আপনাদের হাতে সময় কিন্তু খুবই কম। এক হচ্ছে সময় কম, 2 নম্বর হচ্ছে মাঝখানে হচ্ছে আপনাদের ঈদ। ঈদ মানে এখানে একটা ব্যাপক সময়, অলরেডি 1-1.5 সপ্তাহের মতো কিংবা 4-5 দিনের মতো সময় অটোমেটিক এখানে কেটে যাবে ব্যস্ততায়, পড়াশোনার বাহিরে। তাহলে যদিও আমরা বাহ্যিকভাবে সময় দেখতেছি 50 দিনের মতো আছে, 50, 51 দিন, 52 দিনের মতো, কিন্তু বাহ্যিকভাবে মূলত সময় আছে 40 দিন। সময় আছে কয়দিন বলেন? 40 দিন। আপনাদের সময় আছে 40 দিন। এখন এই 40 দিনের ভিতরেই আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি একজন ইবিয়ান হবেন, বিশ্ববিদ্যালয়কে চান্স পাবেন নাকি পাবেন না। এখন এটা কি নির্ধারণ করার কি আপনার ক্ষমতা আছে যে আমি চান্স পাবোই? না, এটার ক্ষমতা আপনার নেই। তবে একটা ক্ষমতা আপনার আছে, কিংবা একটা জিনিস আপনার আছে, সেটা হলো এই কয়দিনের ভিতরেই সর্বোচ্চ চেষ্টা করা। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার দায়িত্ব আমাদের, আপনার। এবং সফলতা দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ। তাহলে সফলতা আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু আগে তো চেষ্টা করতে হবে। তার মানে ভর্তি পরীক্ষার ডেট যখন হয়ে গিয়েছে, এই ভর্তি পরীক্ষার ডেট হওয়ার আগের পূর্বে আপনার চলাফেরা যেমন ছিল, পড়াশোনার গতি যেমন ছিল, এখন তার থেকে কয়েক গুণ বাড়াতে হবে। কারণ শেষ ভালো যার, সব ভালো, সব ভালো থাকে। সব ভালো সব থাক। ভালো তার। বুঝেন নাই মনে হয়। এখন অনেকে আছে শুরু থেকে খুব ভালো প্রিপারেশন নিয়েছে, শেষে এসে অত একটা মূল্যায়ন করে না, তাহলে সে পিছিয়ে যাবে, অটোমেটিক পিছিয়ে যাবে। আবার অনেকে আছে শুরুর দিকে ওইভাবে প্রিপারেশন নিতে পারে নাই, কিন্তু যখন ভর্তি পরীক্ষার ডেট হয়ে গিয়েছে, আবেদন হয়ে গিয়েছে, সার্কুলার হয়ে গিয়েছে, নিজেকে এমন ভাবে আবদ্ধ করে নিয়েছে, নিজেকে এমন ভাবে রুটিনের আওতাভুক্ত করে নিয়ে এসেছে, নিজেকে এমন ভাবে টেকনিক্যাল পদ্ধতিতে পড়াশোনার ফোকাস করেছে, দেখা যাচ্ছে কি এই কয়দিনের ভিতরে তার প্রস্তুতি গোছানো কমপ্লিট। এরপরে সে সুন্দর একটা পরীক্ষা দিবে। পরীক্ষায় আল্লাহ যদি কবুল করে তাহলে তার একটা সিট নিশ্চিত হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে জি ভাইয়া। আপনাদের সর্বপ্রথম যে কাজটা হলো, যে সময় আপনাদের হাতে আছে, ঈদের ছুটি মুটি বাদ দিলে মাত্র 40 দিন। 40 দিন সপ্তাহে চোখের পলকেই শেষ হয়ে যাবে। দেখবেন কি এখন মনে হচ্ছে যে অনেক সময় আছে, এখনো সময় হাতে আছে। এই হাতে আছে মনে করাটাই মানে আপনি অলরেডি সময় চলে যাওয়া। তাহলে এই কয়দিনের ভিতরেই আপনাকে সুন্দরভাবে একটা গুছালো প্রিপারেশন নিতে হবে, এবং সঠিকভাবে নিতে হবে। গদ বান্ধা প্রিপারেশন নিলে আপনি পিছিয়ে পড়বেন। আমি আবারও বলছি, গদ বান্ধা প্রিপারেশন নিলে আপনি পিছিয়ে পড়বেন। তাহলে একটা স্মার্টলি প্রিপারেশন আপনাকে নিতে হবে। কোথা থেকে প্রশ্ন আছে, কোন টপিকগুলো পড়তে হবে, কোথা থেকে পড়লে আমার পরীক্ষাতে কমন আসবে, ওই উপযোগী পড়াটা আপনাকে পড়তে হবে। বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? জি জি ভাইয়া। বুঝতে পারছি। পারতেছেন। এখন আসেন, আজকে আসলে ক্লাসে আপনারা কেন যুক্ত হয়েছেন, আমরা কেন যুক্ত আপনাদেরকে করলাম? তার মূল একটা কারণ হলো, আপনাদের সকলের সংগ্রহী বই আছে। এই শেষ সময় আপনি কি পুরো বই পড়বেন? না, পুরো বই তো পড়ার প্রয়োজন নেই। আর পুরো বই থেকে কি প্রশ্ন আসে? সব টপিক থেকে প্রশ্ন আসে? অল্প দূরে বাসা থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা সবাই বুঝবান অবশ্যই, যার পাশ থেকে নয়েজ আছে তারা মিউট করবেন, এবং যখন আপনারা রেসপন্স করবেন তখন আনমিউট করে কথা বলবেন, আবার মিউট করে ফেলবেন, যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। তো আমরা ইবির এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী সহ এবং গত বছর টপ রেজাল্ট করা ছাত্ররা মিলে এমন একটা সাজেশন আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, সেই সাজেশনটা যদি আপনারা ফলো করেন, ওখানে যে টপিকগুলো দেওয়া আছে
ওই টপিকগুলো যদি আপনি বুঝে শেষ করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি কিংবা আশা রাখি ইনশাআল্লাহ এর বাহিরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, এই টপিকের বাহিরে। বিষয়টাকে বোঝা যাচ্ছে? এখন জি, শেষ সময়, ইনশাল্লাহ। শেষ সময় আপনার খাতে যখন আপনি অনেকে এখনো প্রিপারেশন নেওয়া শুরু করেন নাই, অনেকে তো অনেক আগ থেকে নিচ্ছেন, তো অনেকে যারা প্রিপারেশন নেওয়া শুরু করে নাই কিংবা এখনো ভালোভাবে পড়ার প্রতি গতি বাড়ায় নাই, সে যখন এখন গতি বাড়াতে যাবে, যখন তার হাতে এরকম মোটা একটা গাইড হাতে আসবে, এবং গাইড হাঁটা আসা মাত্র এখন এত বড় গাইড শেষ কিভাবে করবে, সে হতাশতার দিক দেখবে। সে কোথা থেকে পড়বে এটাও সে জানে না। কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, কোন টপিকগুলো সুন্দরভাবে পড়তে হবে, কোনগুলো একটু কম পড়তে হবে, কোনগুলো আপাতত পড়ার প্রয়োজন নাই, কোনগুলো খোলারও প্রয়োজন নাই, এটা যখন সে না বুঝবে, তখন সে মনবে এত বড় গাইড, এত বড় গাইড আমি কিভাবে শেষ করব, সময় তো নাই। সে হতাশ, তার মানে আমার দ্বারা চান্স হবে না। এই যে মনে করে ফেলা যে আমার দ্বারা চান্স হবে না, মানে তার দ্বারা চান্স হবেই না। বিষয়টা কি আপনারা বুঝছেন? তাহলে জি, আপনাদের বুঝছি। ইনশাল্লাহ। এখন সবচাইতে মূল যে কাজ হলো, মূল কাজ হলো আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে গদ বাঁধা পড়ার জায়গা নেই, এখানে গাইড থেকেই প্রশ্ন করবে, হুবহু প্রশ্ন করবে না। গাইড সবাই পড়বে একসাথে, সবাই পড়বে, সবাই গাইড মুখস্থ থাকবে, ওই ধরনের গাইড থেকেই প্রশ্ন কমন আসবে, কিন্তু সবার চান্স হবে না, কারণ গাইড থেকে হুবহু প্রশ্ন কখনোই স্যারেরা করে না। তাহলে গাইড থেকেই প্রশ্ন করবে, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে করবে, প্রশ্ন পেঁচিয়ে করবে, প্রশ্ন কনফিউজ দিয়ে করবে। হ্যাঁ, কোন প্রশ্ন একেবারে বেসিক থেকে করবে। স্যাররা নির্ণয় করবে প্রশ্নের ভিতরে যে কোন ছাত্রটা আসলে কি মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল নাকি বুঝে শুনে পড়ছে। তার মানে এখানে এগিয়ে যাবে তারা যারা বুঝে পড়বে, এখানে এগিয়ে যাবে তারা যারা কনফিউজ প্রশ্নগুলোকে ধরতে পারে, এখানে এগিয়ে যাবে তারা যাদের টপিকগুলো পূর্ণাঙ্গ ক্লিয়ার ধারণা আছে, অর্থাৎ ওই টপিক থেকে স্যারেরা যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করুক না কেন, সে উত্তর করে দিয়ে আসতে পারবে। বিষয়টা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। আপনাদের মোটামুটি একটা আমরা ইনশাল্লাহ। ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে মনে করতেছেন, অনেকে মনে করতেছেন যে যে আমি গাইড শরীফ আমার সম্পূর্ণ মুখস্থ, তার মানে আমার চান্স আর ঠেকানোর কেউ নাই। অনেকের এই ধারণা চলে আসছে। অথচ অথচ আমরা দেখছি আমাদের বিলিয়ন্স একাডেমির এক্সাম ব্যাচ তো শুরু হয়েছে আর 1 মাস আগ থেকে। কারণ আমাদের এক্সাম 70টা, এতগুলো শেষ করতে গেলেও তো অনেক সময় লাগবে। হ্যাঁ, প্রতি সপ্তাহে 4-5টা করে এক্সাম হচ্ছে। তো এখানে আমরা ছাত্রদেরকে দেখেছি যারা গাইড নির্ভরশীল, তাকে যখনই গাইড থেকেই ওই টপিক থেকেই প্রশ্ন করা হচ্ছে, যখনই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যখনই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সে মনে করতে প্রশ্নে ভুল, সে প্রশ্ন বুঝতেছে না, সে মনে করতেছে গাইড থেকে প্রশ্ন আসে নাই। হ্যাঁ, সে মনে করতেছে যে কি হলো, এই প্রশ্ন তো আজগবি প্রশ্ন। অথচ একই টপিক থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন শুধু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে এই যে ঘুরিয়ে দেওয়া মানেই তার মাথা আর কাজ করতেছে না। তার মানে সে কিসের উপর নির্ভরশীল? শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল, যার কারণে সে পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। অথচ আরো অনেক ছাত্র আছে যারা পুরো গাইড মুখস্থ নাই, গাইড অত একটা মুখস্থ নাই, কিন্তু পুরো গাইডটা বুঝে বুঝে পড়েছে, টপিক ভিত্তিক পড়েছে। তাকে যখনই প্রশ্ন করা হয় যে কোরআন, কোরআন বলা মাত্রই, কোরআনের পরিচয় বলা মাত্রই তার মাথায় চলে আসে কোরআনের নাম কয়টি, কোরআনের মৌলিক নাম কয়টি, কোরআনের 55টি নাম কোন কিতাবে আছে। হুম, এরপরে এই কিতাবটি লিখছে কে, মানে এক বিস্তারিত তার মাথায় চলে আসে। তো এটাই হচ্ছে প্রস্তুতি। বিষয়টাকে আপনারা বুঝতে পারতেছেন? জি, জি ইনশাল্লাহ। ভাইয়া, আপনাদের আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে খোলামেলা বলতেছি যাতে আপনাদের ফায়দা হয়। আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ে জার্নিতে পরীক্ষা দিবেন, এই কথাগুলো হয়তো আপনারা শুনেছেন, কিন্তু অনেক ছাত্রগুলো জানে না আমার জানা মতে। অনেক ছাত্রগুলো এই বিষয় সম্পর্কে জানে না, যার কারণে তারা দেখা যাচ্ছে কি দীর্ঘ 5-6 মাস, 7 মাস অনেক টাকা খরচ করে আহ, আবাসিকে থাকে, প্রিপারেশন নেয়, কিন্তু এরপরও দেখা যায় তারা পিছিয়ে যাচ্ছে। আবার অনেক ছাত্র দেখা যায় যারা অল্প প্রিপারেশন নিচ্ছে কিন্তু বুঝে বুঝে পড়েছে, তারা অনেক দূর এগিয়ে যায়। আচ্ছা, অগোছালো কিছু কথা বললাম। এখন আসেন, আসলে এখন আমরা আপনাকে একটা, সবাইকে, এটা বিলিয়ন্স একাডেমির পক্ষ থেকে বলছেন, আমরা সবাইকে দিব, সবাইকে দিব একটা সাজেশন দিব। তার মানে আপনি সাজেশন ওয়ালি এই টপিকগুলো যদি আপনি শেষ করে পরীক্ষার হলে যান, আমি বলতে পারি ইনশাআল্লাহ, বিশ্বাস রাখি, কারণ পরীক্ষা কমিটির সভাপতি আমি না, এজন্য আমি হুবহু তার বলতে পারবো না, সভাপতি আমি। অনেকে দেখি অনেক সময় বলে যে আজকের ক্লাস করলে 3টা প্রশ্ন হুবহু কমন, এটা সম্ভব না। পরীক্ষা কমিটির সভাপতি আমি না, এই জন্য আমি ওটা বলতে পারি না। তবে এতটুকু বিশ্বাস রাখি যে এইখানে যে টপিকগুলো নিয়ে আসা হয়েছে, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে, সকল প্রশ্ন অ্যানালাইসিস করে
তো ওই টপিকগুলো যদি আপনারা সুন্দরভাবে ক্লিয়ার কনসেপ্ট আপনাদের ধারণা থাকে, তাহলে আপনি প্রশ্ন হুবহু সব কমন পেয়ে যাবেন, কিংবা আপনার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহজ হবে, ইজি হবে। আচ্ছা, আমরা আপনাকে আমাদের আজকের যেই আপনাদের জন্য আমরা যে সাজেশনটা তৈরি করেছি, আহ, সেটাই আমরা যাই। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? একজন একটু রেসপন্স করেন। জি জি ভাইয়া হয়েছে। স্যার। জি জি আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় ডিউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভিত্তিক ফাইনাল সাজেশন বিলিয়ন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আমরা এবছর দিব ইনশাল্লাহ। পিডিএফ শিটটাই দিয়ে দিব। আপনারা যারা এখনো প্রিপারেশন শুরু করেননি, এখন থেকে আপনি প্রিপারেশন শুরু করেন, আপনার চান্স হবে। ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারে বহুত আগ থেকে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। অনলি কেউ যদি ভালোভাবে 30 দিন, ভালোভাবে 30 দিন কিংবা 35 দিন, এই যে যে কয়দিন আছে, এইগুলো যদি কেউ যদি ভালোভাবে রুটিন ওয়ারি মাফিক সময় নষ্ট না করে সুন্দরভাবে প্রিপারেশন নেয়, আশা করা যায় তার চান্স হয়ে যাবে। আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না, যদি সে পড়ে সময় দেয়। কারণ আল্লাহ বলছে সাইমিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ দেখবে আপনার চেষ্টা, কিন্তু পরিপূর্ণ দেওয়ার দিবেন তিনি। আচ্ছা, এই সাজেশন ইসলাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে বারবার আসা টপিকগুলো বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ইসলাম বিশ্ববিদ্যালয় একজাক্ট মেধাবী শিক্ষার্থী দ্বারা প্রস্তুতকৃত এই সাজেশনের টপিকগুলো ভালোভাবে পড়ে গেলে সর্বোচ্চ কমন করবে ইনশা আল্লাহ। শেষে কি দেখেছি? ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবার মতো কিন্তু আমি বলতে পারি না যে বললে একেবারে হুবহু না, ইনশাআল্লাহ। আশা করি, আশা রাখি সর্বোচ্চ কমন আপনারা পাবেন যদি এই টপিকগুলো সুন্দরভাবে পড়েন, বুঝে বুঝে পড়েন, রুটিন পড়েন, সময় নষ্ট না করে পড়েন। তাহলে আশা করি সর্বোচ্চ ফায়দা আপনাদের হবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমি এটা বিস্তারিত আলোচনা করব না, কারণ সময়ও বেশি নেব না। আপনারা অলরেডি তারাবি পড়েছেন, ঘুমাবেন, সেহরির সময় উঠবেন। এজন্য খুব সংক্ষেপে শেষ করব। দেখেন, আল কোরআন। আল কোরআনের কি কি আপনাদেরকে পড়তে হবে? আল কোরআনের পরিচয়, কোরআন সংকলনের নাম, আল কোরআনের পরিচয় কি, আল কোরআনের কোন শব্দ থেকে উৎপত্তি, কয়টি শব্দ থেকে উৎপত্তি, হ্যাঁ, কোনটার কি অর্থ, হ্যাঁ, আল কোরআনের মৌলিক নাম কয়টি, কি কি, কোরআন, জিকির, কিতাব, তানজিল, ফুরকান, এরপরে আরো 55টি নাম আছে, কোন কিতাবে, আল ইতকান ফি উলুমিল কোরআন। মানে আপনাকে আল কোরআনের পরিচয় বলা মাত্রই আল কোরআনের সব আপনার মাথার মধ্যে আসবে। আল কোরআনের বিষয়বস্তু কি, কোরআন কার উপর নাজিল হয়েছে, কার মাধ্যমে নাজিল হয়েছে, কোরআনে কয়টি আয়াত আছে, কোরআনে কয়টি শব্দ আছে, কোরআনের রুকু কয়টি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে রুকু কয়টি, হ্যাঁ, এরপরে সেজদা কয়টি, আবু হানিফার মতে কয়টি, ইমাম শাফি রহমতুল্লাহ মতে কয়টি। এই মানে কোরআনের পরিচয় বলা মাত্রই কোরআনের বেসিক ধারণাটা আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসতে হবে। যদি অটোমেটিক এখন আমি বলা মাত্র আপনার মাথার মধ্যে যদি আসে, তাহলে মনে করেন আপনার প্রিপারেশন ভালো হয়েছে। আর যদি মনে করেন এখনো আসা শুরু হয় নাই, তার মানে আপনার প্রিপারেশন আরো নিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার? জি জি ভাইয়া। বুঝতেছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাকি কথাগুলো হাস্যকর মনে হচ্ছে? বলেন তো একটু। ইনশাআল্লাহ। হাস্যকর মনে হচ্ছে? জি না। না না, জি খুবই না, ঠিক দারুণ আছে কথা। ভাইয়া। হ্যাঁ। পড়তে হবে। এরপরে ওহী সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। ওহী নাজিলের পদ্ধতি কয়টি, ওহী কার কার মাধ্যমে এসেছে, কোন পদ্ধতি এসেছে, কোন পদ্ধতিতে রসূলের বেশি কষ্ট হয়েছে ওহী আসার, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে? ওহী বলা মাত্রই আপনার এই বিষয়ে আপনার মাথায় যদি চলে আসে, তাহলে আপনার প্রিপারেশন হয়েছে। যদি এখনো না আসে, এখনো প্রিপারেশন আপনার কমপ্লিট হয় নাই, তাহলে আপনাকে আরো পড়তে হবে। এরপরে কোরআন সংকলনের ইতিহাস তথ্য বলি, প্রাচীন যুগে আধুনিক সকল তাফসির ও তাফসিরগণ সম্পর্কে আপনাকে জানতে হবে। কোরআন সম্পর্কে খুঁটিনাটি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন আছে, এগুলো আপনাকে জানতে হবে। এরপরে কোরআনের সকল বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো, বলা মাত্রই বিজ্ঞান ভিত্তিক কোরআনে যে আয়াতগুলো আছে, এগুলো সম্পর্কে আপনার মাথায় নলেজ আসছে কিনা। যদি আসে, তাহলে প্রিপারেশন হয়েছে, আর যদি না আসে, হয় নাই। বিষয়টা কি ক্লিয়ার? এরপরে আসেন, আমি সবগুলো জি বলছি ভাইয়া। না, কারণ সময় ইনশাআল্লাহ। বেশি নেওয়া যাবে না। সবগুলো বলতে গেলে 10টা বিষয় শেষ করতে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদের একটু টাচ দিয়ে যাচ্ছি এবং শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আরেকটা হলো, আরেকটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, যেই বিষয়টায় অধিকাংশ ছাত্রই ধরা পড়ে যায়, এখানেই খেলাটা হয়, এখানেই মূলত কাজটা হয়, কে আসলে আরবি বেসিকটা বুঝে, কে বুঝে না। এরূপ প্রশ্ন থাকবেই। আয়াত ভিত্তিক প্রশ্নোত্তর, হ্যাঁ, শব্দ, স্থান, ব্যক্তি বিশ্লেষণ করে মার্জা কেন্দ্রিক একটা আয়াত দিয়ে বলবে এই হা দমিরের মার্জা কোন দিকে। এখানেই মুখস্থ বিদ্যা যারা ধরা খায় তারা। বিষয়টা বুঝতে পারেন না মনে হয়? জি ভাই, বুঝতে পারছি। বুঝছেন? বুঝতে হবে। জি আপনারা বুঝছি। এখন অনেকে মনে করতেছেন পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে, এখন অনেক বাকি।
হ্যাঁ, আপনাকে আমি মূল থিমগুলো ধরাই দিচ্ছি যাতে আপনাদের জন্য বোঝাটা সহজ হয়। যেহেতু 40 দিনে আপনি একটা যুদ্ধে নামবেন, তো এই যুদ্ধটা যেন আপনার জন্য সুন্দর হয়, এই জন্যই মূলত এরপরে যুদ্ধলব্ধ সকল আয়াত মার্জা জানতে হবে। এই আয়াত দ্বারা, এই দমির দ্বারা কোন যুদ্ধর প্রতি ইঙ্গিত করেছে, এই দমির দ্বারা কোন রাসূলকে বুঝিয়েছে, এই দমির দ্বারা কি বুঝিয়েছে, এটা বুঝতে হবে। এরকম প্রশ্ন কোরআন থেকে থাকবেই। গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনি পেয়ে যাবেন। আর এবছর প্রশ্নটা আরেকটু হার্ড হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, সেহেতু আরবির উপরে, কোরআনের বেসিকের উপরে প্রশ্নটা হার্ড হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে বিভিন্ন আয়াতের খণ্ডাংশ সম্পর্কিত ধারণা সহ কোরআনের সকল সাধারণ জ্ঞানের মূল প্রশ্ন এবং ইলমে তাজবিদ সম্পর্কে আপনাকে ধারণা করতে হবে। এটা যখন দিয়ে দেবো, এটা আপনি বিস্তারিত পড়বেন। আশা করি কোন সিস্টেমে আপনাকে বের করে পড়তে হবে বিষয়টা কি বুঝতে পারছেন? জি। জি, এরপরে বুঝতে পারছি। বিষয়ভিত্তিক কিছু আয়াত আছে, বিষয়ভিত্তিক কিছু সূরা আছে, যেগুলো আপনাদের দাখিল আলিমে ছিল। এই 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 সূরাগুলোর বিস্তারিত যেই গাইড শরীফ, অর্থাৎ আপনার কাছে যে গাইড শরীফ আছে, ওখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বুঝে বুঝে পড়তে হবে। সূরা বাকারা, ইমরান, নিসা, সূরা মায়েদা, সূরা আনফাল এবং সূরা তাওবা পর্যন্ত বাকিগুলো পড়তে হবে। এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে, যেহেতু এটা আপনার আলিমের সিলেবাসে ছিল, এখান থেকে প্রশ্নটা একটু বেশি হয়। হ্যাঁ, এগুলোর তথ্যপত্রগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, আমরা সংক্ষেপে শেষ করবো, খুব দ্রুত শেষ করে ফেলবো। এরপর আসেন আল হাদিস। হাদিসেও এরকম, প্রথমেই হাদিসের পরিচয় এবং হাদিসের নাম, ব্যবহার, পরিচয় এবং উৎস, সংকলন, এগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, এরপরে এই যে হাদিসের পরিচয় যখন আসবে, তখন হাদিসের প্রকার, কি কি প্রকার, মুরসাল হাদিস কাকে বলে, মাওকুফ হাদিস কাকে বলে, হুম, এগুলো আপনাকে ধারণা থাকতে হবে। মাকতু হাদিস কাকে বলে, এটা আপনাকে ধারণা থাকতে হবে। উসুল হাদিস সম্পর্কে আপনাকে সুন্দর একটা নলেজ থাকতে হবে। হাদিসের বিস্তারিত আপনাকে জানতে হবে। যদি এগুলো মাথায় এখন পর্যন্ত না আসা শুরু হয়, তাহলে মনে করেন আপনার প্রিপারেশন এখনো হয়নি। আপনি মনে করছেন কি আপনি একেবারে হয়ে গেছে, দেখবেন কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসা মাত্রই আপনার অনেক সময় সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে সিয়াসিত্তার সহ বাকি হাদিসের কিতাব, নাম, ব্যাখ্যা, গ্রন্থ, এগুলো আপনারা পড়বেন। এখানে সব আমরা বাংলায় দিয়ে দিয়েছি, আরবি বেশি ব্যবহার করি না, যাতে আপনারা সব সবাই বুঝেন। অনেকে তো আরবি দিলে বুঝেন না, আরবিও বুঝেন না। এরপরে হাদিসের ভিতরে ছোট ছোট প্রশ্ন, মার্জা, এগুলো আপনাকে জানতে হবে। হাদিস সম্পর্কে সাধারণ জ্ঞান, সকল তথ্যগুলো আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। এখানে কোন বিষয় পড়তে হবে, বিষয়গুলো সব আমরা দিয়ে দিয়েছি। আপনি যদি ওই অনুযায়ী পড়েন, ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে সর্বোচ্চ মানের কমন আপনারা পাবেন। দাওয়ায়ও সেম। দাওয়া, ইসলামী দাওয়ার পরিচয় কি, দাওয়ার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, দাওয়ার বিষয়বস্তু কি, হ্যাঁ, মাসাদিরুদ দাওয়া কয়টি, আরকানুদ দাওয়া কি, মাসাদিরুদ দাওয়া কি কি, এগুলো বিষয় পুরোটা আপনার মাথায় নলেজে থাকতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আপনারা তো 3000 ছাত্র দিবেন, 3000 ছাত্রের মধ্যে সিট হচ্ছে 320টা, তাহলে 2680 জন ছাত্রকে আপনাকে পিছিয়ে ফেলতে হবে। আপনাকে একটা হিসাব দেওয়া হয় যে 7 জন ছাত্র একজনের পিছিয়ে লড়বে, মূলত 7 জন ছাত্র একজনের পিছিয়ে লড়ে, বলেন না? আমার হিসাবে তো ওটা মনে হয় না, আমার হিসাবে মনে হয়, কারণ সিট তো 320টা, তাহলে যদি 3000 পরীক্ষা দেয়, ধরলাম যদি 3000 পরীক্ষা দেয়, তাহলে 2680 জন বাদ যাবে, 320 জন টিকে থাকবে। তার মানে প্রত্যেক ছাত্রকে, যে 320তম স্থান অর্জন করবে, তাকে মূলত 2680 জনকে পিছিয়ে ফেলতে হবে। বোঝেন নাই? আবার যে 319তম স্থান অর্জন করবে, তাকে মূলত 2681 জন ছাত্রকে পিছিয়ে ফেলতে হবে। আর যে প্রথম স্থান অর্জন করবে, তাকে মূলত 2999 জন ছাত্রকে পিছিয়ে ফেলতে হবে, যদি 3000 ছাত্র ভর্তি পরীক্ষা দেয়। বিষয়টা বুঝতে পারছেন? জি জি ভাই, ভাইয়া। বুঝতে বুঝেন পারছি। নাই মনে হয়। আপনাদের বুঝছি। ধারণা কি বুঝতে পারছি। একজনের পিছনে 7জন লড়বে, বুঝাইতে মূলত একজনের পিছনে 7জন লড়ে, তার 2600 জনের এটা ভাবতাম আগে। পিছিয়ে ফেলাবে কে? হ্যাঁ, হ্যাঁ। ওই 7জন যখন ভাবেন, তখন তো মনে হয় 7জন ছাত্রের সাথে আমার লড়াই করার কোনো সমস্যা, চান্স হয়ে যাবে ইজি, মনে হয় আর কি, মনে হয়। আচ্ছা, তবে ইসলাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন না, সহজ, যদি প্রশ্ন গুছালো প্রিপারেশন নিতে পারেন আর কি। এই দাওয়া কেন্দ্রিক সকল শত প্রশ্ন জানতে হবে আপনাদেরকে। দাওয়ার সকল প্রকার গুণাবলী, দায়ীর গুণাবলী কি, দাওয়ার গুণাবলী কি, মাদুর গুণাবলী কি, হ্যাঁ, দায়ীর কয়টি গুণাবলী থাকতে হবে, তারপর রসুলের যুগে দাওয়াতের পদ্ধতি কি, এগুলো জানতে হবে। ঠিক আছে। এরপরে আন্তর্জাতিক কেন্দ্রীয় কোরআন সম্পর্কে, দাওয়া কেন্দ্রিক কোরআনে যেই আয়াতগুলো আছে, এগুলো সম্পর্কেও আপনাকে বিস্তারিত একটা নলেজ থাকতে হবে। হ্যাঁ, সর্বপ্রকার 25 জন নবী রাসূলের জীবনী কোরআনে আলোচনা করা হয়েছে, তাদের দাওয়াতি পদ্ধতি কি ছিল,
তা সম্পর্কে ন্যূনতম একটা ধারণা আপনাকে থাকতে হবে। যদি এটা না থাকে, দেখবেন কি এখান থেকে প্রশ্ন একটা আসছে, আপনি উত্তর দিয়ে আসতে পারেন নাই। এখানে একটা জটিল বিষয় দেখেন, এখানে একটা জটিল বিষয় দেখেন, যে জেনে রাখা ভালো, দাওয়া বিষয়টি খুবই জটিল। এখানকার প্রশ্নগুলো সাধারণত আনকমন ও কনফিউজ হয়ে থাকে। গত বছর অনেকে সেকেন্ড টাইমার যারা আছেন, তারা অটোমেটিক জানেন যে দাওয়ার প্রশ্নে অনেকে ভুল করেছেন। আমার সাথে কথা হয়েছে যাদের, অনেকে আমার কাছে শেয়ার করেছেন, কিংবা সেকেন্ড টাইম আসছে ভালো জানেন যে দাওয়া বিষয়টি খুবই জটিল। এখানকার প্রশ্নগুলো কি হয়, সাধারণত কনফিউজ হয়, আনকমন হয়। তাই মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ বিদ্যার উপরে গেলেই ধরা খেয়ে যাবে। এখন আসেন, এই যে আপনি বুঝে বুঝে পড়তেছেন, আপনার এগুলো হচ্ছে কিনা, এগুলো এগুলো হচ্ছে কিনা, এগুলো আপনার প্রয়োগ কিভাবে বুঝবেন আপনি? এই জন্য আপনাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। বেশি বেশি কি করতে হবে বলেন? বেশি বেশি এক্সাম দিতে হবে। ভর্তি পরীক্ষায় আগে যদি আপনি এক্সাম নিয়ে যাই যান, তাহলে আপনি বুঝবেন কেমনে যে বেশি আপনার, বেশি এক্সাম দিতে। আপনি পারতেছেন কিনা? তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি কি করতে হবে, এক্সাম দিতে হবে। এক্সাম দিতে হবে। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান, অনেক কোচিং আছে, আপনি যে কোনো কোচিং এর সাথে যুক্ত হয়ে এক্সাম গুলো দিন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার লেভেল কোথায়, প্রশ্নগুলো কিভাবে আসতেছে। এখন আপনাদের জন্য আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমার কাছে যেটা মনে হয়, যে শুধুমাত্র ব্রিলিয়ান্স একাডেমি সবচাইতে বেশি এক্সামের ব্যবস্থা করেছে। যে 70টা এক্সাম, যেখানে ইবির কোশ্চেন প্যাটার্নে, অর্থাৎ ইবির প্রশ্ন প্যাটার্নে এক্সাম হবে 26টার উপরে, আর বাকিগুলো বিষয়ভিত্তিক এক্সাম হবে 10টা। এরপরে দুই তিনটা বিষয় মিলে একটা এক্সাম, এইভাবে প্রায় 70টা এক্সাম। তো যেখানে 3,000 প্রশ্নের এমসিকিউ প্রশ্ন 3,000 প্লাস থাকবে। অলরেডি আমরা সবাই এক্সাম ব্যাচের নোটিশ এখন দিচ্ছে। এখন অনেকে এক্সাম ব্যাচ শুরু করেনি, করবে। অনেকে শুরু করেছে, অথচ আমরা এক্সাম ব্যাচ শুরু করেছি আরো 1 মাস আগে। এবং আমাদের যে পর্যায়ে আছি, আমরা 2-4 দিন পর থেকে প্রতিদিন এক্সাম দেওয়া শুরু করবো, তা নাহলে আমরা এক্সাম শেষ করতে পারবো না। ঠিক আছে? তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, যে কোনো একটা এক্সাম ব্যাচের সাথে আপনাকে যুক্ত হতে হবে। তো ব্রিলিয়ান্স একাডেমি এক্সামে যদি আপনি যুক্ত হন, তাহলে আশা করা যায়, কারণ আমরা জানি প্রশ্ন কোন অঙ্কে, আমাদের প্রশ্নগুলো এমন ভাবে সাজানো, এখন আমরা আমাদের স্পেশাল মডেল টেস্টগুলো নেওয়া শুরু করিনি, যে সেখানে খুব সহজ প্রশ্ন আসে, দেওয়া আছে, আবার খুব কঠিন প্রশ্ন দেওয়া আছে, আবার জটিল প্রশ্ন দেওয়া আছে, আবার খুব কনফিউজ প্রশ্ন দেওয়া আছে। এত কনফিউজ যে আপনার মাথায় বিগড়ে যাবে। তার মানে আমরা এক্সাম নিয়ে নিয়ে আপনাকে এমন একটা লেভেলে নিয়ে যাব, কিংবা আপনার মাইন্ড সেট আপ এমন হবে যে স্যাররা যে আঙ্গিকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই প্রশ্ন করুক না কেন, বাঁধানোর ক্ষমতা ইনশাল্লাহ নেই। নেই মানে কি, আপনি মনে করবেন যে এই এক্সামগুলো তো আমি দিয়ে আসছি এইভাবে, ওখানে তো আমাকে এই ধরনের এক্সাম করা হয়েছে, আমি তো এইভাবে কঠিন এক্সামগুলো দিয়েছি, আমি তো এই কনফিউজ এক্সামগুলো দিয়ে এসেছি। তাহলে কি হবে, তখন আপনার ওই হঠাৎ করে যখন কনফিউজ প্রশ্ন আপনি শুরুর দিকেই দেখবেন, তখন আপনার মাথা বিগড়ে যাবে না, তখন আপনার মাথা ক্লিয়ারই থাকবে। কারণ আপনি 7-8 মাস ধরে যা প্রিপারেশন নেবেন, সব প্রিপারেশন ঢালতে হবে 1 ঘন্টার ভিতরে। 1 ঘন্টার ভিতরে এই প্রিপারেশনের কি, এতদিন সব ইনপুট দিচ্ছেন ভিতরে, আউটপুট দিবেন কয় ঘন্টায় বলেন? আপনার ভর্তি পরীক্ষার সময় কতক্ষণ 80টা এমসিকিউর জন্য? 1 ঘন্টা। এক এক ঘন্টা। ঘন্টা। 1 ঘন্টা। মানুষ যখন সারা মাস কাজ করে, সারা মাস যখন কাজ করে, 1 তারিখে যখন বেতন পায়, তার মানে সারা মাসে সে যে কষ্ট করেছে, ওটার আউটপুট পায় কয় তারিখে বলেন? 1 তারিখে। তাহলে 1 তারিখ থেকে সে এক সুন্দরভাবে চলা শুরু করে। তখন তার পকেটটা গরম থাকে। আপনারা যারা মেসে আছেন, এখন বাড়ির বাইরে আছেন, তারা মাসের 10-15 তারিখ পর্যন্ত খুব ভালো জমজমাট আকারে চলেন না? আবার শেষের দিক কি হয়ে যায়, পকেট খালি হওয়া শুরু করে। তাহলে আপনি এই যে 7 মাস, 8 মাস, 1 মাস, 1.5 মাস, 5 দিন, 10 দিন গাইড শরীফ মুখস্থ করে যতটুকু শিখেছেন, যতটুকু আপনার জেহেনের মধ্যে নিয়েছেন, এই সকল জ্ঞানগুলো, সকল প্রস্তুতিগুলো মূলত আপনাকে আউটপুট দিতে হবে 1 ঘন্টার ভিতরে। কয় ঘন্টার ভিতরে? 1 ঘন্টার ভিতরে। 1 ঘন্টার এক ভিতরে ঘন্টার যদি ভিতরে। আপনি ভালোভাবে আউটপুট দিতে পারেন, তাহলে আপনার চান্স হবে। আর যদি 1 ঘন্টার মধ্যে আপনার মাথা আউট হয়ে যায়, কনফিউজ প্রশ্ন যদি আপনার মাথা আউট করে ফেলে, তাহলে মনে করবেন কি, হাই হতাশ। পরীক্ষার হল থেকে বের হয়েই আপনি দেখবেন, কিছু ছাত্রকে দেখবেন পরীক্ষার হল থেকে বের হয়েই, এই প্রশ্নগুলো তো আমি পারতাম, এই 5টা প্রশ্ন ইজি ছিল, কিন্তু তখন আমার মাথায় কাজ করে না। কেন কাজ করে না? সে তো পরীক্ষা দিয়ে অভ্যস্তই না, আগে থেকে পরীক্ষাই দেয় না, সে মনে করছে গাইড শরীফ পড়ছি, মুখস্থ হয়ে গেছে, আমার চান্স হয়ে যাবে। বিষয়টা বুঝেন নাই? বিষয়টা বুঝেন না মনে হয়। জি ভাই, বুঝছি। আমি কিন্তু আপনাকে এক্সাম বেসের প্রতি উদ্বুদ্ধ করতেছি না, ব্রিলিয়ান্স একাডেমির এক্সাম বেসের প্রতি উদ্বুদ্ধ করতেছি না। আমি বলছি যে কোনো শাখার, যে কোনো যারা যেখানে এক্সাম হয়,
সেখানের সাথে আপনি যুক্ত হয়ে কি হন, মূলত আপনার মেধাটাকে যাচাই করে নিন। তা নাহলে তো আপনার প্রিপারেশন হয়েছে কিনা আপনি বুঝবেন কেমনে যদি এক্সাম না দেন। সাথে সাথে বিলিয়ন্স একাডেমির কথাও আপনাদেরকে বললাম কেন, কারণ বিলিয়ন্স একাডেমির প্রতিটা এক্সামের পরে রেজাল্ট, সামষ্টিক রেজাল্ট শীট আকারে প্রকাশ করা হয়। আপনি দেখতে পারবেন যে এই বিলিয়ন্স একাডেমিতে ছাত্র আছে এত ছাত্র, এর মধ্যে আহ, কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে, আমার লেভেল কত, আগামীতে আমার লেভেল আরো ভালো হবে কিনা, এই বিষয়ে। আচ্ছা, তাহলে দাওয়াটা গেল। তাহলে এই দাওয়াটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। এই দাওয়া প্রশ্নে অনেকে ভুল করে, অনেকে ভুল করে। এরপরে আসেন আরবি। আরবি তো অনেকের আতঙ্কের নাম। আরবি অনেকের কিসের নাম? আতঙ্কের। আচ্ছা, আরবি আতঙ্কের কিছু না, আরবি একটু মোটামুটি পড়লেই, বুঝে পড়লেই হয়ে যায়। প্রথমে আসেন, সরফ সম্পর্কে আপনাকে একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, সরফ সম্পর্কে ধারণা থাকতে হবে। ফেলে মাদি গঠন হয় কোথা থেকে, হ্যাঁ, এরপরে ফেলে মুদরে গঠন হয় কোথা থেকে, ফেলে আমর গঠন হয় কিভাবে, এরপরে 43টি ভাবের সম্পর্কে আপনাকে জানতে হবে, মাজিদ ফি সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, এরপরে বাব ইস্তিফাল, এগুলো সম্পর্কে আপনাকে একটা মোটামুটি ধারণা থাকতে হবে। বেসিক ধারণা যেটা লাগে সরফ সম্পর্কে, এটা থাকলে আশা করি যেখান থেকে আপনি 2-3 মার্ক অটোমেটিক আপনি কমন পাবেন। নাহু সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে, এবং নাহু প্রয়োগ বিষয়, এই বিষয়গুলো যদি আপনাকে জানা থাকে তাহলে এখান থেকে আপনি অটোমেটিক 4-5 মাস আপনার আপনার কোনোভাবেই মিস হবে না। আচ্ছা, দাগানো যাবে না, দাগানো যাবে না, এটার উপর কেউ দাগায়েন না। যেমন ইসেম, ফেল, ফাইল, মুক্তাদা, খবর, মারেফা, নাকেরা, হ্যাঁ, মাফুল, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। মাফুল কত প্রকার জানতে হবে, 5 প্রকার। কোন প্রকার কখন হয় এটা জানতে হবে। মাফুল থেকে একটা প্রশ্ন থাকবেই, প্রতি বছর থাকে। এবারে হাল জুল হাল থেকে প্রশ্ন থাকে, কখন হাল হয়, কখন জুমলা ইসমিয়া হাল হয়, কখন জুমলা ফেলিয়া হাল হয়, এটা আপনাকে বুঝতে হবে। কখন নাকেরা হলে হাল হয়। এবার আদাদ মাদুদ থেকে তো প্রশ্ন মাস্ট বি, প্রতি বছর থাকেই। আদাদ মাদুদ জানতে হবে। 3 থেকে 10 পর্যন্ত কোন কায়দায় হয়। এরপর 11-12-র কায়দা কি, 13 থেকে 19 পর্যন্ত কায়দা কি, 20, 30, 40, 50 দশক সংখ্যার কায়দা কি, 21-22-এর কায়দা কি, 31-32-এর কায়দা কি, এরপরে 23 থেকে নিয়ে 29, 33 থেকে নিয়ে 39 এগুলোর কায়দা কি, এগুলো আপনাকে মাথায় থাকতে হবে। যদি না থাকে 1 মার্ক পিছিয়ে যাবে। আর 1 মার্ক পিছিয়ে যাওয়া ভাই মানে, এগুলো একটা ক্লাস নিবেন না? এগুলো হ্যাঁ একটা ক্লাস নিবেন না? হ্যাঁ, এগুলো ক্লাস আগামীকাল থেকে এক্সাম ব্যাচে শুরু হবে। আমি নিব এই আচ্ছা গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। যে বিষয়গুলো আছে এগুলো ক্লাস তো অবশ্যই আমি আগামীকাল থেকে শুরু করব তোমাদের ক্লাস ইনশাল্লাহ। আরবি যেই গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো বলতেছি এগুলো আমি শেষ করে দিব তোমাদের, বিশেষ করে এক্সাম ব্যাচে। আর কোর্সে তো অবশ্যই এখানে তো বিস্তারিত পড়াচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, এরপরে মুমাইয়েস, তামিজ মুমাইয়েস প্রশ্ন আসে। মানা কালাত তো আম, কখন এটা মাফুলে বিহি উত্তর হবে, কখন তামিজ উত্তর হবে। উত্তর দুটোই কারেক্ট, কখন মাফুলে বিহি হবে কখন তামিজ হবে এটা বুঝবেন কেমনে? মুখস্থ বিদ্যার উপর হবে না তো। দুইটাই উত্তর দেওয়া আছে, এবার আপনি কোনটা দিবেন কারেক্ট, এটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য বেসিক ধারণা একটু থাকতে হবে, যদি না থাকে তাহলে পিছিয়ে যাবেন। কারণ গত বছর আমাদের এক ছাত্রী মাত্র 2.5, 2.5, 5-এর কারণে তার চান্সটা হলো না, মাত্র 2.5। তার মানে একটা মার্ক আপনার ছুটে যাওয়া মানে আপনি অনেক পিছিয়ে যাবেন। দেখা যায় চান্সই হলো না। আবার হচ্ছে একটা মার্ক পিছিয়ে হওয়ার কারণে আপনাদের স্বপ্নের সাবজেক্ট, আপনার যে সাবজেক্ট আপনি পড়ার ইচ্ছা, দেখা যাচ্ছে সেই সাবজেক্ট পাচ্ছেন না। তাহলে এই জন্য আপনাকে একটু সুন্দরভাবে পড়তে হবে। হুম, এরপরে জুমলা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, জুমলায় খাবারিয়া, জুমলা ইনশাইয়া, হ্যাঁ, জুমলায় খাবারিয়া কয় প্রকার এটা একটু বিস্তারিত জানতে হবে, প্রশ্ন আসবে। মুক্তাদা সম্পর্কে প্রতি বছর প্রশ্ন আসে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ওয়াইলুন শব্দটা কি হয়েছে, মুক্তাদা হয়েছে। এবছর তো ওয়াইলুন বাদ দিয়ে এখানে দিতে পারে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন শব্দটা কি হয়েছে? এখন সালামুন যে মুক্তাদা হবে এটা কি আপনার জানা আছে, নাকি ওয়াইলুন শুধু মুখস্থ করে আসছেন যে দুর্ভাগ্য বুঝালে মুক্তাদা হবে, আর যখন কোনো দোয়া এই কেন্দ্রিক কিছু বোঝাবে তখন কি মুক্তাদা হবে, এটা কি আপনার জানা আছে? যদি জানা না থাকে তাহলে এখন মনে করেন আপনি এখনো পিছিয়ে আছেন, তাহলে আপনাকে জানতে হবে। হ্যাঁ, এই হচ্ছে এই সবগুলো প্রকার আপনাকে ভালোভাবে যদি পড়া থাকে তাহলে আপনি ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা কিছু করতে পারবেন। এরপরে আসেন, ইরব সম্পর্কে জানতে হবে যে বাক্য, আয়াত, হালাত এবং অবস্থান। আয়াত দিয়ে দেবে এটা কোন অবস্থায় আছে, হালাতে রফি নসবিম নাকি আহ জরুরিতে আছে, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এগুলো একটু বিস্তারিত জানতে হবে। সাহিত্য পাঠ, এখান থেকে তো প্রশ্ন 2-4টা থাকবেই। আরবি প্রবাদ বাক্য জানতে হবে, আরবি গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, জটিল বাক্য সম্পর্কে জানতে হবে। এরপরে আরবি সাহিত্য যুগ এবং ইতিহাস বিস্তারিত তথ্যমালা আপনার মাথায় থাকতে হবে। আরবি সাহিত্য যুগের কবিগণের ইতিহাস জানতে হবে, প্রাচীন আধুনিক ও মুখদারিমিন সহ সকল কবিদের সাম্প্রতিক তথ্য আপনার নলেজে থাকতে হবে। হ্যাঁ, এবার সব থেকে গুরুত্বপূর্ণ সকল যুগের সকল কবিদের উপাধি, প্রশ্ন থাকে প্রায় বছর, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে পাবেন। এখান থেকে আসবেই আসবে ইনশাল্লাহ।
এটা আপনাকে জানতে হবে। আশা করা যায় এখানে আমরা যে টপিকগুলো দিয়ে দিয়েছি ওইগুলো যদি আপনার মোটামুটি একটু সুন্দরভাবে আপনি পড়ে ফেলতে পারেন, আরবিতে 10 নিশ্চিত। কারণ এর বাইরে প্রশ্ন আসে নাই, বিগত বছরগুলো প্রশ্ন অ্যানালাইসিস করলে এর বাইরে প্রশ্ন নাই। কারণ এটা করতে অনেক সময় লেগেছে এবং এটা অনেক চিন্তা ভাবনা করে এই একটা আমরা সাজেশন করেছি। কারণ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা পরীক্ষা দেন, অথচ আপনার সিলেবাসটাই জানেন না যে আসলে প্রশ্ন কোন কোন টপিক থেকে আসে, টপিকই অনেকের ধারণা নেই। আমি যদি বলি গাইড, তো তুমি পড়ছো পুরো মুখস্থ করছো, অনেকে তো পড়েই না। আবার অনেকে যদি বলি ঠিক আছে তোমার গাইড মুখস্থ আছে কিনা এটা বলার দরকার নাই, তুমি বলো তো কোরআন থেকে কয়টি টপিক থেকে প্রশ্ন আসে, পারবে? আমি যদি এখন আপনাদেরকে বলি যে আরবি কয়টি টপিক থেকে প্রশ্ন আসে আপনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী বলতে পারবেন না, পারবেনই না। আপনি চার পাঁচটা পড়ে আর বলতেই পারবেন না। পারবেন? সবাই পারবেন? বলেন না, সবাই পারবেন? পারবেন? আওয়াজ জি দিন। না। তাহলে বুঝেন আমি কিন্তু আপনাদের আঘাত করতেছি, আপনাদের দুর্বলতা কোথায় আমি এখানে একটু আঘাত করতেছি, যেন এইগুলো আপনার এখনো 40 দিন আছে, পর্যাপ্ত সময় আছে। আপনারা প্রস্তুতি নেন, ভালো একটা প্রিপারেশন হবে, সুন্দর একটা প্রিপারেশন হবে, গোছালো একটা প্রিপারেশন হবে, আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তবে বলছি, গদ গদ বান্ধা পড়া গাধার মতো পড়লে হবে না, স্মার্টলি পড়তে হবে। শেষ সময় কোয়ালিটিফুল ভাবে পড়তে হবে। আচ্ছা, এই হলো বিষয়। হুম। এরপরে আসেন, আমাদের সময়ও কম। এগুলো আপনারা তো বুঝছেন আসলে পড়াগুলো কিভাবে পড়তে হবে, তাই না? বুঝছেন না? জি ভাইয়া। সব আসলে জি বিস্তারিত ভাইয়া। সময় নেয়, অনেক রাত হয়ে গিয়েছে, সময়ও হয়তো 4 মিনিট 5 মিনিট বাকি আছে। এরপরে ফিকহ সাজেশন আমরা দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখান থেকে আপনারা পড়বেন। ইসলামের ইতিহাস সাজেশন আছে, সব বিষয় সাজেশন আছে। এরপরে ইসলাম শিক্ষারও এখানে বিস্তারিত দেওয়া আছে, না বুঝলে অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমরা বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই যে নোট, ইসলাম শিক্ষার জন্য আলাদা সাজেশন প্রয়োজন হয় না, কারণ কোরআন হাদিস আরবি ফিকহ ইসলাম ইতিহাস ভালোভাবে পড়লে ইসলাম শিক্ষা আয়ত্ত হয়ে যায়। কারণ ওটার এই মূল টপিক থেকে ইসলাম শিক্ষা একই। হ্যাঁ, ওরকমই প্রশ্ন আসে, শুধুমাত্র ওই টপিকগুলো ভালোভাবে পড়া উচিত। এরপরে বাংলার জন্য আপনাদের এখানে আমরা দিয়ে দিয়েছি ব্যাকরণ অংশ থেকে কি থাকে, এরপরে সাধারণত আপনাদের ইসে থেকে ফার্স্ট পার্ট থেকে কি থাকে, এগুলো আমরা দিয়েছি। হুম। এবার ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের গদ্যাংশ বা পদ্যাংশ থেকে সাধারণত প্রশ্ন আসে না, মাঝে মাঝে করে আর কি। কিন্তু ওই গদ্যাংশ পদ্যাংশ থেকে আসে না, তবে কবিদের জীবনী আছে। এই জন্য আমরা কবিদের জীবনীগুলো এখানে দিয়ে দিচ্ছি, যাতে এই ন্যূনতম এই কবিদের জীবনী কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এদের কবিদের প্রাথমিক জীবনী যেন আপনারা পড়েন। হ্যাঁ, এগুলো পড়বেন। এরপর ইংরেজিতে অনেকের ভয়, ইংরেজি ভয় পাওয়ার কিছু না, ইসলাম বিশ্ববিদ্যালয় ইংরেজি সহজ আছে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন থাকে, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন অ্যান্ড কনজাংশন, এগুলো আপনি একটু পড়বেন, মোটামুটি ধারণা নিবেন। এরপরে কাইন্ডস অফ সেন্টেন্স থেকে একটা প্রশ্ন থাকবেই, সেন্টেন্সটা সুন্দরভাবে পড়বেন। প্রিপজিশন, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, প্রিপজিশন থেকে প্রশ্ন থাকেই, প্রিপজিশনটা একটু ভালোভাবে পড়বেন, একটা দুইটা প্রশ্ন থাকে। টেন্স থেকে প্রশ্ন থাকে। এই যে সহজ, এগুলো আপনার ইজি, এগুলো তো পড়ছেন। অর্থাৎ এই অষ্টমের পর থেকে তো 12 বছর ধরে পড়তেছেন টেন্স, এরপরে পার্টস অফ স্পিচ। এরপরে ভয়েস এন্ড ন্যারেশন অপশনাল, এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আর্টিকেল থেকে প্রশ্ন থাকে। ফ্রেজ, ফ্রেজটা পড়বেন আপনারা। হ্যাঁ, তারপর স্পেলিং মানে উচ্চারণ দেওয়া থাকে, এগুলো আপনারা পড়বেন। এরপরে নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে প্রশ্ন থাকে। এরপর সিনোনিম অ্যান্টোনিম, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চেঞ্জ সেন্টার থেকে প্রশ্ন আসে, প্রায় আসে, মাঝে মাঝে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকে, এগুলো আপনারা পড়বেন। ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশ প্রায় বিভিন্ন সংস্থার পূর্ণরূপ এসে থাকে, এগুলো একটু দেখতে হবে। সংস্থার পূর্ণরূপ এসে থাকে, দেখা যাচ্ছে আপনাকে আহ সংস্থার সংক্ষিপ্ত রূপটা দেবে, ওটার পূর্ণরূপটা বের করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বিষয়টা বুঝতেছেন? জি ভাইয়া। ভাইয়া। ভাই জি পাঁচশো সাথে ভাইয়া বুঝছি। পিডিএফ পাঠাবো। ভাই অনেক পড়া। আচ্ছা আচ্ছা, আপনাদের আমরা পিডিএফ দিব ইনশাআল্লাহ, টেনশন করেন না। আপনার বিলিয়ন্স একাডেমির ছাত্র হলেও দিব, না হলেও দিব। আপনারা পড়েন, চান্স পান, আপনারা চান্স পেলে তো অতটুকু আমরা এতটুকু বলতে পারবো যে আমাদের সাজেশন দিয়ে আমরা একটু আপনার চান্সে শরিক হতে পেরেছি, সহযোগিতা করতে পেরেছি। এই যে আপনি যে দোয়াটা করবেন ওটাই আমাদের জন্য এনাফ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? আল্লাহ কবুল করুক। চান্স পান, আপনারা চান্স পান, এটাই আমাদের স্বপ্ন। হুম। যেন দূর দূরান্তে যারা আছে, যারা বাহিরে আছে, দূরে থাকে, তারা যেন ব্রিলিয়ান্স একাডেমি থেকে ফায়দা নিতে পারে। এই জন্য দেখেন আমরা এক্সাম ব্যাচ করেছি মাত্র 200 টাকায়। কোনো কোচিং সেন্টার আছে 70টা এক্সাম নিবে, চ্যালেঞ্জ করলাম 200 টাকায় এক্সাম ব্যাচ করবে। অধিকাংশ অধিকাংশ যারা, তারা হয়তো চূড়ান্ত মডেল টেস্ট নিবে 10টা 15টা সর্বোচ্চ, বিষয়ভিত্তিক নিতে পারে। তাও দেখবেন এক্সাম ব্যাচ ফি 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 1000 টাকা। হ্যাঁ, অথচ আমাদের এক্সাম
70টা চূড়ান্ত মডেল টেস্ট, প্রায় 28টা 26টার উপরে, সব মিলে 70টা, প্রায় 3000 এমসিকিউ দেবে। আর আমাদের প্রশ্নগুলো কোয়ালিটিফাইড। হ্যাঁ, মেধা একজন চূড়ান্ত মডেল টেস্ট আছে যেটা 5-7 জন ছাত্র মিলে করছে একসাথে, যারা টপ রেজাল্ট করেছে। হ্যাঁ, তারপরে আমরা এত কমে কেন দিচ্ছি? যেন ছাত্র ভাইরা একটু ফায়দা পায়, যেন তাদের স্বপ্ন পূরণ হয়, যেন দূর দূরান্তে যারা আছে তারা যুক্ত হতে পারে, তারা যেন সহজে ইসলাম পড়ে যায়। তা নাহলে হয়তো আপনাদের খেয়াল থাকবে কিনা একটু বলে যাই যে ইলমে ফিক এবং উসুলে ফিকের বেসিক ধারণা আপনাদেরকে থাকতে হবে, এগুলো আপনারা আলিমে পড়েছেন এগুলো। এবং ফিকহার যোগ ও মাযহাব সম্পর্কিত জ্ঞান আপনাকে থাকতে হবে। এরপর ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 ইমামের জীবনী, জন্ম মৃত্যু সুন্দরভাবে পড়তে হবে। এবং এই ইমামগণের আরেক ইমামের প্রতি কৌল কি, কি কথা বলেছেন তার সম্পর্কে, এগুলো আপনাদের কিন্তু, এবং কিতাব সম্পর্কিত জ্ঞান আপনাদেরকে থাকতে হবে, জানা থাকতে হবে, হ্যাঁ, মাথার মধ্যে থাকতে হবে। 4 মাযহাবের কথা বললেই 4 ইমামের জীবনে আপনার মাথার মধ্যে ভেসে আসতে হবে। যদি ভেসে আসে তাহলে মনে করবেন কি আপনার প্রিপারেশন অনেক সুন্দর হয়েছে। আর যদি এখন পর্যন্ত ভেসে না আসে, না এখনো প্রিপারেশন সুন্দর হয়নি, আরো আপনাকে পড়তে হবে, আরো আপনাকে পড়তে হবে। এরপরে কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুল হজ, কিতাবুস সিয়াম, কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, এগুলো আপনারা পড়ছেন আলিমে। আলিমে পড়ছেন, প্রশ্ন লিখছেনও, বিশাল বড় বড় প্রশ্ন লিখছেন না? তো এখন এটা একটু এমসিকিউ আকারে পড়তে হবে, একটু বিস্তারিত জানতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। কিতাবুল হজ বলা মাত্রই হজ কত প্রকার মাথায় থাকতে হবে, হজের অজব কয়টি মাথায় থাকতে হবে, হজের ফরজ কয়টি মাথায় থাকতে হবে, হজ্জে কিরানের পদ্ধতি কি মাথায় থাকতে হবে, হজ্জে ইফরাদের পদ্ধতি কি মাথায় থাকতে হবে। যদি সব মাথায় একবারে অটোমেটিকলি ইনস্টল হতে থাকে, তাহলে মনে করেন কি স্যাররা যেখান থেকেই পেঁচিয়ে গুছিয়ে যেভাবেই প্রশ্ন করুক না কেন, আপনাকে বাঁধবেন না আর কি, বাঁধানো যাবে না। কিন্তু শুধুমাত্র মুখস্থের উপর থাকলে, একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে আর কাজ হয় না, কাজ হবে না। এই জন্য উসুলে ফিক, উসুলে ফিক সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। প্রশ্ন থাকবে আম, খাস, কিনায়া, সরি, আমর, মুতলাক, হাকিকত, মাজাজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এগুলো পড়ছেন, এগুলো দাখিলে পরীক্ষা দিচ্ছেন। দাখিল উসুলের 80 থেকে প্রশ্ন আসছে না, আম, খাস, মুতলাক, মুকাইয়্যিদ পড়ছেন এগুলা। এবং প্রসিদ্ধ কিতাব ও লেখক, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং ফারায়েজ সম্পর্কে তো লিখছেনই, মুনাসাকা করে আসছেন আলিমে, তো ওই মোনাসাকা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। মানে ফারাজে প্রাথমিক কে কয় ভাগ পায়, এখান থেকে প্রশ্ন থাকে, হ্যাঁ। এবার ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস তো আপনাকে ইসলামের প্রাক যুগকালীন, হ্যাঁ, যুগের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে, প্রাথমিক যুগ। এরপরে আরবের ভূখণ্ড সম্পর্কে আপনাকে জানতে হবে, আরবের চারদিকে আহ, কোন কোন অঞ্চল আছে, হ্যাঁ, কোনটাকে কি বলা হয়, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। রসুলের জীবনী প্রাথমিক ধারণা থাকতে হবে, রসুলের জীবন থেকে প্রশ্ন থাকবেই। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের অংশ, যেমন মক্কি জীবনী, মাদানী জীবনী, মাক্কি জীবনী, মাদানী জীবনী, দাওয়াতি যে কার্যক্রম করেছে, এগুলো সম্পর্কে আপনাকে সুন্দর একটা নলেজ আপনার মাথার ভিতর থাকতে হবে। হ্যাঁ, কোন পদ্ধতিতে রসুল দাওয়াত দিয়েছে, কখন কি সমস্যা হয়েছে। হ্যাঁ, এরপর দেখেন হুদাইবিয়া, হিজরত, হিজরত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এরপরে হুদাইবিয়া সন্ধি, বদর, ওহুদ, খন্দক, খাইবার, মুতা, হুনাইন, তাবুক, মক্কা বিজয়, ওয়াফাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, এই সম্পর্কে, এই যুদ্ধ সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে যে কবে যুদ্ধ হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করে বসি। হ্যাঁ, এই যে গতকাল, গতকাল কোন দিবস ছিল বলেন তো? 17ই রমজান, বলেন। পেজ থেকে কিন্তু এটা আমরা প্রশ্ন বদর দিয়েছি। বদর 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 ছিল। দিবস। হ্যাঁ, বলেন তো 17ই রমজান কি বার ছিল? বদর যুদ্ধ যিনি সংগঠিত হয়েছিল কি বার ছিল শুক্রবার। বলেন? শুক্রবার। শুক্রবার। শুক্রবার, হ্যাঁ। এই তো, এই বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনাকে মোটামুটি ধারণা থাকতে হবে। এরপরে 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এগুলো জানতে হবে। এখানে সব দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন, পড়ে নেবেন। সংক্ষেপে শেষ করতেছি, খুব সংক্ষেপে শেষ করে দেব। ইসলাম শিক্ষা তো বললামই। এরপর আসেন বাংলা। বাংলায় বললাম না, মানে বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন কম আসে, কিন্তু কবিদের জীবনী থেকে আসে, বিশেষ করে কাজী নজরুল ইসলাম এবছর পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, এখান থেকে প্রশ্ন থাকে। বঙ্কিমচন্দ্র চন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এখান থেকে প্রশ্ন থাকে তার জীবনী থেকে। জসিমউদ্দিন, সুফিয়া কামাল, কামাল, পরে বেগম রোকেয়া, হ্যাঁ, এগুলো পড়বেন। পাঠ্য বইয়ে যে জীবনীগুলো ছোট্ট করে দেওয়া আছে, একটু কয়েকবার পড়বেন, তাহলে মাথায় থাকবে, এমসিকিউ দেখলে যেন আপনি উত্তরটা দিতে পারেন। এই ব্যাকরণ অংশ থেকে বিশেষভাবে শব্দ প্রকরণ, সমাস, কারক, বিভক্তি, সন্ধি, হ্যাঁ, ধ্বনি, বর্ণ, এগুলো সব থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ। শুদ্ধ অশুদ্ধ বাক্য থেকেও প্রশ্ন দেয়। শব্দের শ্রেণী, কোন ভাষা থেকে উদ্গত, এখান থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন। এরপর ইংরেজিতে তো বললামই, এই কয়টা টপিক, ইজি টপিক গুলো ছোটবেলা থেকে পড়েই আসছেন, কিন্তু তারপরে আমাদের বেসিক ভালো নাই। তারপরে কি হয় নাই? বেসিক ভালো হয় নাই।
বিশেষ করে পার্টস অফ স্পিচ, টেন্স, এগুলো তো আপনারা পারেন, একটু রিভাইজ দিবেন। প্রিপজিশন দেখবেন এখান থেকে প্রশ্ন অটোমেটিক, কিংবা বিগত সালে প্রশ্নগুলো একটু পড়লে এখান থেকে দুই তিনটা ইংরেজি প্রশ্ন আপনি অটোমেটিক কমন পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন। পরে টেন্সটা থেকে একটা প্রশ্ন থাকবেই, এটা একটু আপনাকে ভালোভাবে পড়তে হবে। হুম। এবার প্রিপজিশন এটা বললাম, এগুলো পড়বেন। এবার আসেন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এটা কিন্তু খুব জটিল। মানে গত বছর আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ জ্ঞান যে রাফি স্যার নেন, তিনি তখন তুরস্কে থাকেন। আহ, তো উনি গত বছর একটা শীট দিয়েছিল, শেষে 3 পৃষ্ঠা না 4 পৃষ্ঠা একটা শীট দিয়েছিল, ওখান থেকে 4টা প্রশ্ন সাধারণ জ্ঞানের হুবহু কমন আসছিল, হুবহু। আরেকটা প্রশ্ন তিনি যে এমসিকিউ পরীক্ষা নিয়েছিল, একটা পোল দিয়েছিল অর্থাৎ আমাদের টেলিগ্রামে, তখন ওখান থেকে আরেকটা, মোট 5টা প্রশ্নই গত বছর আমাদের ছাত্ররা দেখা যাচ্ছে সাধারণ জ্ঞান তাকে 5টা 5টাই হয়েছে অনেকের। হ্যাঁ। তো সাধারণ জ্ঞানের যেই ইটা দিয়েছে, গতানুগতিক সাধারণ জ্ঞান না, এটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে যে সাধারণ জ্ঞানের এটা আমরা দিয়েছি, এটা একটু আপনারা ভালোভাবে পড়বেন। বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো, ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু, এগুলো পড়বেন। আহ, জাতীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, এগুলো নদ নদী, পাহাড়, পর্বত, জেলা, উপজেলা, এগুলো তো আপনার এখানে দেওয়া আছে। মুক্তিযুদ্ধ সম্পর্কেও বিষয় আপনারা পড়বেন, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত নাটক ও উপন্যাস, চলচ্চিত্র, এগুলো থেকেও প্রশ্ন আসে, প্রশ্ন হয়। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে, মানে সাম্প্রতিক যেটা, এটা আপনাকে জানতে হবে। বিশেষ করে জুলাই বিপ্লব সম্পর্কে এই শীট আমরা একটা দিব ইনশাল্লাহ। এটা তো আমরা শেষ সময় একটা শীট দিয়ে দিব, মানে একেবারে সাম্প্রতিক যে শীটটা, তাৎক্ষণিক, একেবারে ভর্তি পরীক্ষা 2-4 দিন আগে, ওটা পড়লে আশা করা যায় সাম্প্রতিক থেকে প্রশ্ন করলে আপনারা বাদবেন না, ইনশাল্লাহ উত্তর দিয়ে আসতে পারবেন। এরপরে আন্তর্জাতিক বিষয় বলি। বিভিন্ন দেশ মহাদেশ, এই যে গতকাল গাজায় যে হামলাটা হলো, হ্যাঁ, কবে হামলা হয়েছিল, এটা প্রশ্ন আসতে পারে। এগুলো আপনাদের মাথায় থাকতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে একটা মার্ক অনেক দূর আপনাকে এগিয়ে দেবে, একটা মার্ক অনেক দূর আপনাকে পিছিয়ে দিবে। এই জন্য এই বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে যেসব মুসলিম দেশে যুদ্ধ হচ্ছে সেগুলো সাম্প্রতিক তথ্য দেখছেন, এখানে দেওয়া আছে, এটা আপনাকে পড়তে হবে। বিভিন্ন দেশের রাজধানীর মুদ্রা সম্পর্কে আপনাকে জানতে হবে, গুরুত্বপূর্ণ যেগুলো আর কি আসে। বিভিন্ন ওয়ার্ড ও পুরস্কার সম্পর্কে জানতে হবে, খেলাধুলা সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে। হ্যাঁ। সর্বশেষ সাম্প্রতিক সকল বিষয় যেমন যুদ্ধ, সন্ধি, চুক্তি, সম্মেলন ইত্যাদি সম্পর্কে আপডেট থাকতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। সাম্প্রতিক, গত বছর তো সব সাম্প্রতিক থেকে দিছিল, বোঝেন নাই? তাহলে এই হলো মোট 10টা বিষয় আপনাদেরকে আমরা এমন ভাবে সাজিয়ে দিয়েছি। আমরা বিশ্বাস রাখি কিংবা আল্লাহর উপর ভরসা করি যে এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে নলেজ থাকেন, তাহলে আপনার বিশ্ববিদ্যালয়ে আশা করি মানে এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, মানে এই টপিকগুলোর বাইরে। হ্যাঁ। এই টপিকগুলো আপনাকে পড়তে হবে, সুন্দরভাবে পড়বেন। হ্যাঁ। আশা করা যায় আপনার জন্য ভালো হবে, গুরুত্বপূর্ণ। আমরা একটু একটু পড়ি। এই সাজেশন বিগত বছরে প্রশ্ন ব্যাগ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এই সাজেশনের টপিকগুলো কেউ ভালোভাবে আয়ত্ত করলে পরীক্ষার জন্য তার আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করার পাশাপাশি বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। দেখেন, এটা আমি বারবার বলতেছি, এটা আপনাকে অনেক ফায়দা দিবে। এটা আমি আপনাকে পরীক্ষা দেওয়ার ফায়দা এখন বললে আপনি হয়তো ভাববেন ভাই কোচিং এর প্রচারণা করতেছে, ভর্তির জন্য ইন্সপায়ার করতেছে। জি না, আপনাকে আমি খাতায় টোকেন দিয়ে লিখে রাখেন যে ভাই বলছিল বেশি বেশি পরীক্ষা দিলে এটার ফায়দা যে কত, এটা আপনি ভর্তি পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই পরীক্ষা দেওয়ার কারণে আমি আজকে এত ফায়দা পেয়েছি। যদি ফায়দা না হয় আমাকে বলিয়েন, আমাকে ফোন দিয়ে বলিয়েন, প্রয়োজন হলে জরিমানা দিব আপনারে। হ্যাঁ, সমস্যা নেই। আপনি যে কোচিং এ ভর্তি হবেন এক্সাম আছে, সেটার কোর্স আমি দিয়ে দেবো যদি ফায়দা না হয়। মানে অন্যটারটা ফায়দা হবে কিনা জানি না, বাট আমার এই ব্রিলিয়ান্স একাডেমিতে ভর্তি হওয়ার পরে যদি আপনার এই পরীক্ষা দিয়ে যদি আপনার ফায়দা না হয়, আপনি আমার বলবেন আমার কোর্স ফি আপনাকে ফেরত রিটার্ন দেবো, সরাসরি ভর্তি পরীক্ষার পরের দিন বলবে, পরীক্ষা দিয়ে বের হয়ে। বুঝছেন? বুঝলেন নাই? আচ্ছা, পরীক্ষা দিয়ে অভ্যস্ত না হওয়ার কারণ অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষায় ভালো করতে পারে না, তার মানে তার প্রিপারেশন নেই কিন্তু পরীক্ষা দিয়ে অভ্যস্ত না। বিশ্বাস করেন, 2 দিন আগে এক ছাত্র আমাকে ফোন দিছে। হুম। সেকেন্ড টাইমার, আমি নাম বলছি না। গত বছর আমাকে বলছে যে ভাই আমি এক জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, হুবহু হুবহু গাইড থেকে প্রশ্ন করতো আমাদের, আমাদের হুবহু গাইড থেকে প্রশ্ন করতো। হ্যাঁ, নিজ থেকে কোনো প্রশ্ন আহ তারা বানাইতো না হয়তো। আমাকে বললো যে ভাই, হ্যাঁ, যে গাইড থেকে প্রশ্ন করতো, তো আমরা প্রশ্নটাই বুঝি নেই যে আসলে প্রশ্ন এইভাবে আসে না, গাইডে আমরা যেভাবে পড়ছি হুবহু প্রশ্ন আসে না, এটাই আমরা বুঝি নেই, যার কারণে আমরা পিছাই গেছি। এরপর আমি বললাম যে বিলিয়ন্স একাডেমির একটা প্রশ্ন দেখাও, যে গাইড থেকে তো প্রশ্ন আমরা দেই, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া নাই। হ্যাঁ, জটিল করে দেওয়া নাই, কঠিন করে দেওয়া নাই, শুধুমাত্র সহজ প্রশ্ন দেওয়া।
এরকম প্রশ্ন পাবেন না। বললাম না স্পেশাল 10টা চূড়ান্ত মডেল টেস্ট আছে, ওটা কত ভাবে ঘুরাইয়া পেঁচায় প্রশ্ন করা যেতে পারে। একটা প্রশ্নই, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের প্রশ্ন কয়েক ভাবে হতে পারে, 5-7 ভাবে প্রশ্ন হতে পারে। এটা তো অনেকে মাথায় আসে না, শুধুমাত্র একভাবে গাইডে মুখস্থ করে মনে করে এইভাবেই প্রশ্ন আসবে। যে এই একটা প্রশ্নই 5-7 ভাবে করা যেতে পারে, 5-7 ভাবে যে করা যেতে পারে, এটা অনেকে মাথায় আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে বিশেষ করে আমাদের এক্সাম বেসে যদি আপনি থাকেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পরীক্ষার দেওয়ার যে যোগ্যতা, আপনি পরীক্ষায় বস হয়ে যাবেন। কারণ 70টা এক্সাম দিবেন, 3000 এমসিকিউ পরীক্ষা দিবেন, সব অনলাইনে। সেটা তো আপনার অবশ্যই এটা সহজ ব্যাপার হবে না। আর বিশেষ করে যারা অফলাইনে আসবে আমাদের, অর্থাৎ ঈদের পরে যে 1 মাস 24 ঘন্টা, যেই যেখানে একেবারে 24 ঘন্টা রুটিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, 1 মাস, শুধুমাত্র 1 মাসের জন্য যারা আসবে, অর্থাৎ 35 দিনের জন্য, একেবারে 8 তারিখ ঢুকবে, 9 তারিখ থেকে তার বন্দি জীবন শুরু হবে, 11 তারিখ ভর্তি পরীক্ষা দিয়ে ভার্সে মুক্ত হবে। হ্যাঁ, তো এই যে এই সময়টাই, এই সময় তো পরীক্ষা, আমরা তখন অফলাইনে পরীক্ষা নিব তো প্রায় 20-30টা প্রতিদিন পরীক্ষা নিব, প্রতিযোগিতা হবে, প্রতিদিন মৌখিক পরীক্ষা হবে, রুটিন অনুযায়ী পড়া যতক্ষণ না হবে রাত্রেবেলা ঘুমাইতে পারবে না। এই যে যে কারণ 1 মাস কেউ যদি এখন কষ্ট করে, তো তার সফলতা আসবে ইনশাল্লাহ। তো তখন তো আমরা তাদের জন্য ব্যবস্থা থাকবে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে অফলাইনে। আর যারা দূরে আছেন তারা তো অবশ্যই অনলাইনে পরীক্ষা দিবেনই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ভালো কিছু হবে। পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের অসুবিধা হয়ে যায় অনেক সময়, এজন্য আগে আগে পরীক্ষা যদি আপনি বেশি দেন, তাহলে টাইমের যে সমস্যা, 1 ঘন্টার মধ্যে 80টা প্রশ্ন দাগানো, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাই বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। শেষ সময়ে এই টপিকগুলোর মধ্য থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এগুলো তো আপনাকে দিয়েছে যে এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং প্রত্যেক বিষয় শিক্ষার্থী ক্লাসে আরো শর্ট করে কিভাবে গুছিয়ে পড়া যায়, এগুলো তো আমরা ক্লাসে ইনশাল্লাহ বলে দিব। সর্বোপরি শুভকামনা ব্রিলিয়ান্স একাডেমির পক্ষ থেকে আপনাদের। এই হচ্ছে আপনাদের আমরা দিলাম মোটামুটি একটা সাজেশন, আপনাদের সামনে আলোচনা করেছি, উপস্থাপন করেছি। এখন আমি একটু 2-1 মিনিট কমেন্ট শুনবো আর কি। এরপর প্রশ্ন নিচ্ছি, সবার প্রশ্নই নিব। বলেন, সাজেশনটা আপনাদের কাছে আসলে যে আমি যতটা আলোচনা করলাম, এটা কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, নাকি মনে হয়েছে একটা গদবান্দা সাজেশন করে আপনাদের হাতে ধরাই দিচ্ছি? বলেন তো একটু, ইনশাল্লাহ। মন খুলে বলবেন। যদি ভালো না হয় বলেন ভাই ভালো হয় না, আপনি বক বক করছেন তখন, সমস্যা নেই, ডাজেন্ট ম্যাটার, ফ্রি, আমি ফ্রি সবসময়, অল টাইম। এখন আপনি একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ, সাজেশনটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুবই গোছানো মনে হচ্ছে। হ্যাঁ, যাক আর আলহামদুলিল্লাহ। তো নাস্তা করাইতে মন যাচ্ছে। হ্যাঁ, আরে তো এখন নাস্তা করাইতে মন চাচ্ছে। যাক যাক, ঠিক আছে, নাস্তা করো, আমি তোমার কাছে আসবো নি নাস্তা করতে, টেনশন নাই। ভাইয়া, আমি এতদিন ক্লাস করিনি, আজকে থেকে ক্লাস করা শুরু করলাম। আমাদের কি প্রতিদিন 10টা থেকে ক্লাস হয়? তোমাদের হচ্ছে 3টা থেকে ক্লাস হয় দিনে, তবে তোমাদের ক্লাসগুলো আমি রাতে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আগামীকাল থেকে। রাতে এই ক্লাস হলে মনে হয় ভালো হয়, রাতে হলে, কারণ দিনে অনেক সময় ক্লান্ত থাকে। আমি এটা এটা রুটিন জানিয়ে দেবো, ঠিক আছে? হুম। সকাল না জেনে আচ্ছা, এই হচ্ছে সকাল আপনাদের থেকে। মূল বিষয়। আমি আপনাদের মোটামুটি জানালাম। সাজেশনটা পিডিএফটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, এই সাজেশনটা ফলো করবেন। এবং কোনো সাজেশনের কোনো বিষয় যদি না বুঝেন, অবশ্যই আমাদের পেজে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, পেজে নক দিবেন। কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যায় যে কোনো সমাধান। আপনার ব্রিলিয়ান্স একাডেমির ছাত্র হওয়া লাগবে, নো সমস্যা নাই। আপনার যে সমস্যা হোক না কেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করব যে আপনাকে যতটুকু হেল্প করতে পারি, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আমাদের সকল শিক্ষক যারা আছে, সবাই সর্বোত্তম আন্তরিকতার সাথে চেষ্টা করবে ইনশাল্লাহ, কিংবা করে করে থাকে, করি ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।